নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আগামী কয়েকদিন পর পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে পশ্চিমবাংলার সাধারণ ভোটার তাদের ভোট দানের মাধ্যমে একটা নতুন সরকার আগামী 5 বছরের জন্য তৈরি করবেন। সেই নির্বাচন উদ্দেশ্যে পশ্চিমবাংলার সমস্ত হিন্দুদের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা ভোট দিতে যাওয়ার আগে একবার একান্তে নিজে থেকে বিচার করবেন, ভাববেন আপনি কাকে ভোটটা দিচ্ছেন। যদি পুনরায় এই সরকারকে আনতে চান তাহলে আগামী 5 বছরে পশ্চিমবাংলার হিন্দুদের কি পরিস্থিতি হতে পারে শুনলে বা এই আজকের এই ভিডিও দেখলে আপনারা আতঙ্কিত হয়ে যাবেন। চলুন আসা যাক, শুরু করি আজকের এই ভিডিওর কারণ বা উদ্দেশ্য। কেন আমরা বলছি হিন্দুদের আতঙ্কিত হবার কথা? আমরা বিগত 3-4 বছর ধরে যদি দেখি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার অ্যাক্টিভিটি এবং তার মনের ভিতর থেকে যে সমস্ত কথা প্রকাশ করেছেন জনসমক্ষে সার্বজনিক মঞ্চ থেকে, সেই তথ্য আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। কেন পশ্চিমবাংলার হিন্দুরা এতটা বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। 2024 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে বারবার এই একটা সম্প্রদায় অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের উপরে কেন টার্গেট করা হচ্ছে, অর্থাৎ হিন্দুরা কেন টার্গেট করছে তাদের উপরে অত্যাচার করার। পরিণাম কি দেখলাম? এই কথা শুনে এই রাজ্যেরই এক গুরুত্বপূর্ণ মন্ত্রী মিস্টার ববি হাকিম মহাশয় তিনি একটা ইসলামিক কনফারেন্সে বলে ফেললেন, মনের কথা উগরে দিলেন। সেটা হলো যে পশ্চিমবাংলার হিন্দুরা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ মুসলমান হয়নি বলে তারা দুর্ভাগা। এর সাথে আরও সংযোজন করলেন যে আগামী কয়েক বছর পর পশ্চিমবাংলার অর্ধেকেরও বেশি মানুষ উর্দুতে নাকি কথা বলবে। এরপর কি দেখলাম? 2025 সালের রামনবমী উপলক্ষে সেই মোথাবাড়িতে ওই এলাকার একটা বিশেষ সম্প্রদায়ের যুবক ছেলেরা রামনবমী শোভাযাত্রাকে লক্ষ্য করে সেই ভাঙচুর এবং ভাঙচুরকে কেন্দ্র করে দাঙ্গা, এবং এর পরিণামে ওই এলাকার বেছে বেছে দোকান এবং হিন্দুদেরকে অত্যাচার করা হলো, দোকান পুড়িয়ে দেওয়া হলো, লুট করা হলো। তারপর সেই পবিত্র নামাজের দিনে এই রাজ্যের মুখ্যমন্ত্রী দেখলাম রেড রোডের মঞ্চ থেকে হাজার হাজার মুসলমান সম্প্রদায়ের সামনে প্রতিজ্ঞা করলেন এবং বললেন যে আমাদের সরকার আপনাদের সাথে সব সময় আছে এবং আমিও সব সময় আছি। এর পরিণাম কি হলো? মাত্র 2-1 দিন পর বা কয়েকদিন পর মুর্শিদাবাদেরই ধুলিয়ান নামক এক হিন্দু গ্রামে 400-500 হিন্দুদের যেখানে বসবাস তাদেরকে একচেটিয়াভাবে অত্যাচার করে, তাদের ঘর লুট করে, আগুন লাগিয়ে, মহিলাদের উপরে অত্যাচার করে সমস্ত গ্রামবাসীকে ওই ধুলিয়ান গ্রাম অঞ্চল থেকে বিতাড়িত হতে বাধ্য করলেন এবং অন্য একটা স্থানে তারা পালিয়ে এসে জীবন বাঁচাতে বাধ্য হলো। ভেরি রিসেন্ট আরও দুটো বক্তব্য আপনাদেরকে মনে করিয়ে দিই। এসআইআর বিরোধী ধর্ণা মঞ্চ থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন আমরা সকলেই জানি, তবু একবার স্মরণ করিয়ে দিই কেন আমরা হিন্দুরা আতঙ্কিত হতে পারি যদি এই সরকার পুনরায় আসে। তিনি বলছেন যে আমরা আছি বলে, অর্থাৎ তৃণমূল সরকার আছে বলে পশ্চিমবাংলার হিন্দুরা ভালো আছে। যদি আমরা না থাকি, এই পশ্চিমবাংলার মুসলমান সম্প্রদায় একবার যদি একজোট হয় এবং হিন্দুদের বিরুদ্ধে যদি 1 সেকেন্ডের জন্য যদি একবার ঘেরাও করে, তাহলে 1 সেকেন্ডও লাগবে না হিন্দুদেরকে বরবাদ করে দিতে। এরপরও মাত্র কয়েকদিন আগে, আজ থেকে বাসন্তীতে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচারে বেরিয়ে এবং তাদের সঙ্গে কিছু পুলিশ প্রশাসন থাকা অবস্থায় ওই এলাকার নোংরি বাহিনী, যাদেরকে ইনি বারংবার সার্টিফিকেট দেন, তারা
রাস্তায় পিটিয়ে মেরে ফেলার মতো পরিস্থিতি তৈরি করে। যেহেতু আজকের দিনের প্রশাসন নির্বাচন কমিশনের আন্ডারে আছে, তাই নির্বাচন কমিশন সেই দাঙ্গাকারীদের বেছে বেছে অ্যারেস্ট করে। এতে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা ব্যথিত হয় যে তিনি একদিন প্রকাশ্য সভা থেকে বলেই ফেললেন যে আজ আমার হাতে ক্ষমতা নেই, অর্থাৎ প্রশাসন নেই বলে একচেটিয়া মুসলিম সম্প্রদায়কে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু মনে রাখবেন, আমি আবার যখন ক্ষমতায় আসব এর প্রতিশোধ আমি নেবই। অর্থাৎ তার 15 বৎসরের রাজত্বকালে বারংবার হিন্দুদের উপরে অত্যাচারে চুপ থেকেছেন অথবা হিন্দুদের অত্যাচারিত হতে বাধ্য করিয়েছেন তারই অঙ্গুলি হিলনে। আপনাদের মনে করিয়ে দিই, আরও আশঙ্কিত হবার কারণ, আজ থেকে যদি পিছনের দিকে 30-35 বছর আগে ফিরে যায়, সেই 1990 সালে ভারতবর্ষেরই একটা অঙ্গরাজ্য জম্মু অ্যান্ড কাশ্মীরের 1990 সালে সেই জম্মু কাশ্মীরের বসবাসকারী হিন্দু শুদ্ধ পণ্ডিত যারা নিরীহ সংস্কারী, তাদেরকেও একইভাবে সেই কাশ্মীরের 80% জনসংখ্যা মুসলিম বলে তাদেরকে মুসলিম করতে পারেনি বলে বাধ্য করেছে কাশ্মীর থেকে তাদেরকে মেরে অত্যাচার করে রেপ করে লুট করে কাশ্মীর থেকে প্রায় 4 লক্ষ হিন্দু পণ্ডিত বিতাড়িত হতে বাধ্য হয়। আপনারা কি ভাবছেন একদিনেই এই ঘটনা ঘটে গেছে? 1990 সালের পিছনের দিকে যদি তাকান, প্রায় 10-15 বছর আগে থেকে ধীরে ধীরে একটু একটু করে হিন্দুদের উপরে অত্যাচারের প্রয়াস করে গেছে এবং একদিন তারা 1990 সালের 19শে জানুয়ারি ফাইনাল অ্যাকশান করে তারা দেখিয়ে দিয়েছে যে তারা মনে করলে তারা চায় তাদের এরিয়ায় হিন্দুরা যেন না থাকে, কারণ তারা সেখানে 80% মুসলমান সম্প্রদায়। ঠিক একইভাবে পশ্চিমবাংলার মতো ভারতবর্ষে জম্মু কাশ্মীরের মতো ছোট ছোট প্রায় 8-10টা রাজ্যে জম্মু কাশ্মীর তৈরি হয়ে আছে, শুধু তাদের ফাইনাল ডেটের অর্থাৎ অ্যাকশন ডের দিন নির্ধারণ করা হয়নি। যেদিন মহল তৈরি হয়ে যাবে, যেদিন সম্পূর্ণ গ্রিপটা নিয়ে নেবে প্রশাসন এবং সরকারকে, সেই দিন অবশ্যই এই কাশ্মীর 2 হতে বাধ্য করবে, অর্থাৎ হিন্দুদের জেনোসাইড হতে সম্মুখীন হতে বেশি সময় লাগবে না। আজ আমি এই ভিডিও করার কারণ আরও একটা, কেন আজকে এই আসনি সংকেতের কথা বা হিন্দুদের নিরাপত্তার কথা বলছি এবং পশ্চিমবাংলা যে ধীরে ধীরে কাশ্মীর হচ্ছে, উর্দুভাষী হচ্ছে, তার প্রমাণ আপনারা দেখে নিন আগে এই ছবিটা, তারপর আমি বলছি। দেখলেন তো, আজ পর্যন্ত ভারতবর্ষে যতবার বিধানসভা এবং লোকসভা নির্বাচন হয়েছে, যত রাজনৈতিক দল আছে তাদের আগামী 5 বছরের যে পরিকল্পনা, সেটা তাদের ম্যানিফেস্টো বা ঘোষণাপত্র বা সংকল্পপত্র নামে প্রকাশ পেত। কিন্তু সেই বগি হাকিম যে বলে গিয়েছিলেন আজ থেকে 1-1.5 বছর আগে যে একদিন পশ্চিমবাংলার মানুষ 50%-এরও বেশি উর্দুভাষী হবে, অর্থাৎ মুসলিম হবে, আজ সেই কথাকে প্রমাণ করে দিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলমানের কাছে প্রমাণ করে দিল ববি হাকিমের কথা ধ্রুব সত্য, অর্থাৎ সংকল্পপত্র নয়, ঘোষণাপত্র নয়, ইশতেহার 2026। এই ইশতেহার সম্বন্ধে আরও কিছু কথা সংযোজন করে দিই, যদিও সোশ্যাল মিডিয়ায় কিছু তথ্য এসেছে, তবুও আমি একটু বিস্তারিত আপনাদের কাছে বলে দিই। ইশতেহার কথাটা আজ থেকে প্রায় 1905 সালে যখন ব্রিটিশরা ভারতবর্ষকে পূর্ণ কবজা করে রেখেছিল, ঠিক তখন অখণ্ড ভারতবর্ষের এই অখণ্ড বাংলাকে ডিভাইডেশন করার জন্য একটা প্ল্যান তৈরি করে। অর্থাৎ আজকে যেটা বাংলাদেশ, তখন সেখানে প্রায় 80% মুসলিম জনসংখ্যা এবং 20% জনসংখ্যা। আর আজকে যেটা পশ্চিমবাংলা, তখন পশ্চিমবাংলার
80% হিন্দু এবং 20% মুসলমান সম্প্রদায়ের বসবাস ছিল। লর্ড কার্জন 1904 সালে এই ডিভাইডেশনের করার আগে 1 বছর আগে ঢাকায় গিয়ে তৎকালীন এক প্রভাবশালী নবাব সামিউল্লাহ নামক মুসলিম লিডারকে প্ল্যান দিয়ে বাংলাদেশে, আজকের বাংলাদেশে অর্থাৎ পূর্ব বাংলায় যে সমস্ত 20% হিন্দু আছে তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য, হত্যা করার জন্য একটা এজেন্ডা বানিয়ে দেয় এবং সেই এজেন্ডাকে সামনে রেখে বাংলাদেশের নবাব সেলিমুল্লাহ সমস্ত ইসলামিক নেতাদেরকে ডেকে এই হিন্দুদেরকে বিতাড়িত করার জন্য, হত্যা করার জন্য, তাদের সম্পত্তি লুট করার জন্য একটা এজেন্ডা তৈরি করে, সংকল্পপত্র তৈরি করে, যার নাম দেয় রেড ইশতেহার, যেখানে লেখা আছে যে বাংলাদেশে হিন্দুদের থাকার কোনো অধিকার নেই, হিন্দুদেরকে হত্যা করতে হবে, লুট করতে হবে, তাদের জমি সম্পত্তি অধিগ্রহণ করতে হবে, এর জন্য কোনো রকম শাস্তি নেই এবং সেটা সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে সেই ইশতেহারকে ফলো রেখে, ইশতেহারের কথাকে মেনে তৎকালীন সময়ে হিন্দুদের উপর একতরফাভাবে জেনোসাইড করা হয়েছে, ঠিক যেমন জম্মু কাশ্মীরে 1990 সালে করা হয়েছিল। তাই সেই রেড ইশতেহার আগামী দিনের পশ্চিম বাংলাদেশ হওয়ার একটা সামনে আমরা দেখতে পাচ্ছি, দিন আসতে চলেছে। তাই আজকের ভিডিও এই কারণে করলাম যে আগামী দিনে যদি এই সরকার আসে তাহলে বারংবার বিভিন্ন অ্যাক্টিভিটি এবং কার্যক্রমের মাধ্যমে আমাদের পশ্চিমবাংলার হিন্দুদেরকে প্রমাণ করে দিয়েছে যে এই তৃণমূল সরকার আসা মানে আমাদের হিন্দুদের নিরাপত্তাহীনতা এবং হতে পারে 1990 সালের সেই কাশ্মীর জেনোসাইডের দিন। তাই সকলকে বলবো, সমস্ত হিন্দুদের বলবো, যারা ঘুমিয়ে আছেন সেই সমস্ত হিন্দুদেরকে বলবো অবশ্যই তাদেরকে যে আপনার মূল্যবান ভোটটা দেওয়ার আগে একবার বিবেচনা করে দেখবেন যে পশ্চিম বাংলাকে এই তৃণমূল সরকার যদি ক্ষমতায় আসে পশ্চিম বাংলাদেশ করার সম্পূর্ণ প্রয়াস করবে। তাই ভোট দেওয়ার আগে আপনি নিশ্চিন্তভাবে চিন্তা করবেন, একান্তে ভেবে দেখবেন আপনারা একটা হিন্দু সুরক্ষার জন্য যে রাজনৈতিক দল ভারতবর্ষে আছে, হিন্দুদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য যে রাজনৈতিক দল লড়াই করে যাচ্ছে, সেই ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে নিজেদের সুরক্ষিত করুন, আগামী হিন্দুদের প্রজন্মকে সুরক্ষিত রাখবেন এবং সর্বোপরি পশ্চিমবাংলার সমস্ত হিন্দুদের সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।